মার্চেই তৃতীয়বার রাজ্যে মোদী। ১ মার্চ বঙ্গে আসেন মোদী, আর ৫ মার্চ বাংলায় আসবেন নরেন্দ্র মোদী। ৯ মার্চ উত্তরবঙ্গে মোদীর সরকারি অনুষ্ঠান, জনসভাও করবেন নরেন্দ্র মোদী। মার্চের শুরুতেই ৩ দফায় ভোট প্রচারে নরেন্দ্র মোদী। আদালতে ছেড়ে কি এবার জনগণের আদালতে? নিজের রায় না দিয়ে কি এবার ভোটারদের রায় শুনবেন? এই প্রশ্নগুলো উঠছে কারণ মঙ্গলবারই বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর তিনি যোগ দিতে পারেন বিজেপিতে। তমলুক থেকে প্রার্থী হওয়ারও সম্ভাবনা। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। লোকসভা ভোটের আগে আচমকা ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এতেই জোর জল্পনা। এবার কি তাহলে তিনি রাজনীতির ময়দানে নামছেন? আদালত থেকে কি জনতার আদালতে? সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে, নানা মহলে নানা জল্পনা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি তাহলে বিজেপিতে যোগ দিতে চলেছেন? তমলুক থেকে কি ভোটে লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে। তৃণমূলে যে যোগ দেবেন না তা আগেই স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর কাছে বিজেপি ও সিপিআইএম এর প্রস্তাব আসে। সিপিআইএম এর প্রস্তাব ফেরালেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন বলেই খবর। বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করতে পারে বিজেপি। অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই, আমি তখনই রিয়াকশন দেব। একটু 48 ঘন্টা অপেক্ষা করলে ক্ষতি কিছু নেই। আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন, বিশেষত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি। এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবে সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা লক্ষ্য রাখবেন, আমরা রাখছি। রাজনীতিতে স্বাগত জানিয়েও খোঁচা মারতে ছাড়েনি তৃণমূল। এসব মানুষ যদি রাজনীতিতে আসেন, সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে, এটা তো ভালো। আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে ওনার এতদিনের অবজারভেশন, রায়, ওনার বক্তব্য, দৃষ্টিভঙ্গি সবটাই যে একেবারে প্রি প্ল্যান্ড তৃণমূলের বিরুদ্ধে বলে সেটা কিন্তু প্রমাণিত হবে। যে দলেই যোগ দিন, সেখানেও দুর্নীতির অভিযোগ কারুর না কারুর বিরুদ্ধে আছে। তখন তো উনি এইভাবে প্রতিবাদ করতে পারবেন না। ওনাকে তো তখন সেই দলের নীতি, সেই নেতাদের মেনে রাজনীতি করতে হবে। কিন্তু ওনার স্বরূপটা কিন্তু আজ প্রকাশ হয়ে গেল। দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না। ওনার মূল লক্ষ্য এটাই হবে যে 26-এ উনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন। 2018 সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক নির্দেশ ঘিরে শোরগোল পড়ে যায়। একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। তারপর নতুন ইনিংস। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করল শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে। এ নিয়ে পরিবারতন্ত্রের খোঁচা দিচ্ছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও সবার নজর। দেবের কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হিরো হিরণ। পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন, কাঁথি ও তমলুক, দুটি আসনেই অনেক দিন ধরে অধিকারী পরিবারের দখলে। এবারেও সেই অধিকারী বাড়ির সদস্যকেই প্রার্থী করল বিজেপি। কাঁথি লোকসভা আসনে এবার বিজেপি টিকিট দিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে, যিনি কাঁথির প্রাক্তন পুরপ্রধান। উন্নয়নকে বজায় রাখতে, ত্বরান্বিত করতে, মোদিজির 10 বছরের উন্নয়নের বিজয় রথকে এগিয়ে নিয়ে যেতে, এখানেও বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করানোর জন্য আমরা আত্মবিশ্বাসী। আমাদের সংগঠন যেভাবে দাঁড়িয়ে আছে, কাঁথি লোকসভায় 7টা বিধানসভা আসনই আমরা জয়লাভ করব।
2009 সাল থেকে কাঁথির সাংসদ শিশির অধিকারী। 2009, 2014, 2019 তিনবারই তৃণমূলের টিকিটে কাঁথি থেকে যেতেন। 21-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে শিশিরেরও, তাকে অমিত শাহের মঞ্চেও দেখা যায়। এবার সেই শিশিরের কাঁথি আসনে বিজেপি প্রার্থী করল তার ছোট ছেলে সৌমেন্দু অধিকারীকে। যোগ্য প্রার্থী হয়েছে, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, ওর পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। যেতে হবে, আবার সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী, এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি একবার 100 টাইম দেবো, আমি, আমার কোনো অসুবিধা নেই। ওর আছি তো মোদির সঙ্গে, অমিত শাহের সঙ্গে আছি। বিজেপি নরেন্দ্র মোদীজি পরিবারবাদের করা বলে গেলেন, সেখানে অধিকারী প্রাইভেট লিমিটেডের অন্যতম সদস্য সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র, শুভেন্দু অধিকারীর ভাই, তো এটা পরিবারবাদে পড়ছে না? সৌমেন্দু অধিকারী তো পরিবারবাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তারপরে আর এইসব কথা ওরা কি করে বলতে পারে? তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই, সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। দল মনে করেছে তাই তাকে দিয়েছে, ভ্রাতা হিসেবে তিনি টিকিট পাননি। কাঁথিতে সৌমেন্দুর বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা আগেই দেখায় নিউজ 18 বাংলা। শনিবার সন্ধে সেই খবরেই শিলমোহর পড়ে। ওয়েস্ট বেঙ্গল, কান্তি শ্রী সৌমেন্দু অধিকারী। শনিবার শিলমোহর পড়ে নিউজ 18 বাংলার আরও একটি খবরে। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করল হিরো হিরণকে। বঙ্গে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় হিরণ। এতেই ঘাটালে এবার তারকা বনাম তারকার লড়াইয়ের সম্ভাবনা। বিজেপি তো হিরণের নাম ঘোষণাই করে দিয়েছে। উল্টো দিকে তৃণমূল এখনো ঘোষণা না করলেও ঘাটালে দেবের নামে কিন্তু দেওয়াল লিখন শুরু। সম্প্রতি নানা জল্পনার শেষে ঘাটালের তৃণমূল সাংসদ দেব জানান 24-এর লোকসভা ভোটে লড়লে একমাত্র ঘাটালেই তিনি প্রার্থী হতে চান। আমার কাছে প্রস্তাব আছে কি পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে যদি আমার মনে হয়, আমি একটাই কথা বলেছিলাম দলকে, আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। আমি এটাও বলছি না কি আমি জিতবই, জিতি বা হারি, ঘাটাল আমার কাছে সারা জীবন আমার মনে মতো থাকবে। তৃণমূল এবারও দেবকে ঘাটালে প্রার্থী করলে পশ্চিম মেদিনীপুরের এই লোকসভা কেন্দ্র দেখবে তারকা বনাম তারকার লড়াই। নিউজ 18 বাংলা। আসানসোলে বিড়ম্বনায় বিজেপি প্রার্থী হতে নারাজ জনপ্রিয় ভোজপুরি গায়ক পবন সিং। প্রার্থী ঘোষণার 24 ঘন্টার মধ্যেই পবন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ব্যক্তিগত কারণে তিনি আসানসোল থেকে ভোটে লড়বেন না। এ নিয়ে তৃণমূলে দিচ্ছে খোঁচা অস্বস্তিতে পদ্ম শিবির। वेस्ट बंगाल, आसनसोल, पवन सिंह। सब भैया चाचा माई बहन के हम पवन सिंह पैर छू के प्रणाम करतानी। बिहारेर पवन सिंह জনপ্রিয় ভোজপুরি গায়ক। आसनसोल, पवन सिंह। এর 24 ঘন্টার মধ্যে পবন জানিয়ে দিলেন তিনি আসানসোল থেকে ভোটে লড়তে চান না। पवन सिंह हूँ बेटा, मूड बनने में थोड़ा टाइम लगता है। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আসানসোলে আমাকে প্রার্থী করায় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ। কিছু কারণের জন্য আমি ভোটে লড়তে পারবো না। এ নিয়ে আসরে নেমে পড়েছে তৃণমূল। পবনের সোশ্যাল মিডিয়ায় এই পোস্টকে ট্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, এটাই বাংলার মানুষের অদম্য মনোভাব এবং ক্ষমতা। ওনাদের যে প্রার্থী তাকে কেন্দ্র করে নানা বিতর্কিত অভিযোগ আসছিল, সেইগুলো যাতে ইস্যু না হয় চক্ষু লজ্জায় প্রার্থীকে সরিয়ে নিল বিজেপি। প্রার্থী পাল্টাতে বাধ্য হচ্ছে বিজেপি। বিজেপির অস্বস্তিটা বিজেপি কাটিয়ে উঠতে পারবে। বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, এটাকে বিচ্যুতি বলছি না। যাদের বিষয়টি দেখা তারা দেখছেন। শনিবার সন্ধ্যায় নাম ঘোষণা করে বিজেপি। তারপর থেকেই ভোজপুরি গায়ক পবন সিং এর ফিল্ম ও গানের পোস্টারের ছবি পোস্ট করে সমালোচনায় সরব হন বাবুল সুপ্রিয়। লেখেন, আসানসোলে পবন সিংকে প্রার্থী করে বিজেপি প্রমাণ করে দিল যে বাঙালি মহিলাদের প্রতি তারা কতটা অসংবেদনশীল। যে মানুষটার গানগুলি বা তার ভিডিও বা সিনেমার টাইটেলগুলিতে কুরুচিকর শব্দ ব্যবহার এবং খুব অবজেকশনেবল সমস্ত ভিডিওর নাম, যাতে বাঙালি মহিলাদের কথা বলা আছে, সেরকম একজন মানুষকে
পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাছার আগে বিজেপির ভাবা উচিত ছিল। উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, দেখুন ওনার আরো কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে। সূত্রে খবর, পশ্চিমবঙ্গের আসানসোল নয়, বিহারের যে কোনো আসন থেকে প্রার্থী হতে চান পবন সিং। এই কথা তিনি বিজেপি নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন। নিউজ 18 বাংলা। তৃণমূল ছাড়ছেন তাপস রায়, ঘনিষ্ঠ মহলে দলা ছাড়ার ইঙ্গিত তাপস রায়ের। বড়নগরের তৃণমূল বিধায়কের কাজে টিকে তেমন ইঙ্গিত। জল্পনায় তাপস রায়ের ভবিষ্যৎ, তাপস রায়ের তৃণমূল ছাড়ার জল্পনা। আর তৃণমূল ছেড়ে কি বিজেপিতে তাপস রায়? উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী তাপস, রাজনৈতিক মহলে তাপসের ভবিষ্যৎ জল্পনা। আর দায়িত্ব এড়াচ্ছেন তাপস রায়। তৃণমূলের ব্রিগেডে দায়িত্ব নিতে নারাজ তাপস রায়। শিবিরে কর্মীদের দেখভালের দায়িত্বে নারাজ তাপস রায়। নেতাজি ইন্ডোরে এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দায়িত্বে রয়েছেন তাপস। তৃণমূল বিধায়ক তাপস রায়। চণ্ডীপুরের এরাশাল সমবায় সমিতি নির্বাচনে জয়ী বিজেপি, মোট আসন সংখ্যা 9টি। আর বিজেপি 6টি আসনে জয়ী, 3টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। আবির মেখে আনন্দ বিজেপি কর্মী সমর্থকদের। এই এলাকার সাধারণ মানুষ, কার্যকর্তারা একদম আন্তরিকভাবে যে প্রয়াস নিয়েছিল যে এই দুর্নীতিমুক্ত সমবায় রাষ্ট্রবাদী প্রার্থীদের জেতাবে, সেখানে আমরা জয়লাভ করেছি। 6-3, 6টি আসন বিজেপি পেয়েছে, 3টি সামান্য ব্যবধানে তৃণমূলের কয়েকজন পেয়েছে। আমরা এককভাবে কার্যকর্তাদের প্রয়াসে, আন্তরিক প্রচেষ্টায় আমরা এই জয় ছিনিয়ে। দলের যুগ্ম আহ্বায়ক পছন্দ নয়, তাই তৃণমূলের কর্মী সভায় রাজ্যের মন্ত্রীর সামনে বিক্ষোভ কর্মীদের একাংশের। বীরভূমে মুরাওইয়ের ঘটনা। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভার সেই উপলক্ষে কর্মী সভার আয়োজন করে তৃণমূল। ছিলেন মন্ত্রী এবং বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সানহা। মুরাওইয়ের 1 ব্লকের ডুমুরগ্রাম অঞ্চল কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজী আশরাফুল ইসলাম ওরফে নবাবের নাম ঘোষণা করেন সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আলী রেজা খান। আর এরপরেই শুরু হয় বিক্ষোভ। তবে এই ঘটনাকে গুরুত্ব দিচ্ছেন না বিধায়ক তথা মন্ত্রী। জয়েন্ট কনভেনর কাজী আশরাফুল ইসলাম নবাব এবং বখতিয়ার হোসেন লিটন। সামনে ভোট, সবাই রেডি হয়ে আছে, তবে ভোটের রেজাল্ট আমরা বিপুল ভোটে জিতব, সেইটা ওরা এখনই রেজাল্টটা চাইছে, তাই ওরা অতি উৎসাহে এটা নেই। কিন্তু নবাবকে চাইছে না কেন? নবাব ফবাব আমাদের দলের কোনো নেতা, ব্যক্তিগত নেতা বলে কেউ নেই। দল সমষ্টিগত, আমরা সবাই কর্মী। এক কর্মীর কিছু ভুল থাকলে অন্য কর্মীরা সেটা সংশোধন করে। মহিলাদের স্বনির্ভর করতে দেওয়া হয়েছিল জমি। সরকারি প্রকল্পে সেই জমি বেসরকারি সংস্থাকে লেজ। চাঞ্চল্যকর অভিযোগ গড়বেতা 3 নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ সরকারের মাটি সৃষ্টি প্রকল্প, মহিলাদের স্বনির্ভর করতে এই প্রকল্প থেকে দেয়া হয় জমি। জমি পেয়েছিলেন গড়বেতার 3টি স্বনির্ভর গোষ্ঠীর 30 জন মহিলা। অভিযোগ, তাদের সেই জমি বেদখল হয়ে গিয়েছে। সরকারি প্রকল্পে দেওয়া জমি একটি বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে দিয়েছে গড়বেতা 3 নম্বর পঞ্চায়েত সমিতি। ফলে চাষ বন্ধ দিয়েছিল 2021-এ। ওই 21 সাল থেকে সমস্যা হচ্ছে, মানে চাষ করেছিলাম 21 সালে। তারা বলছে যে ওইখানে জায়গা দিয়ে দেবো, আর ওইখানে আছে তোমরা চাষ করো না। তার আগে আবার বলছে কোম্পানিকে দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে যদি আরো জায়গা দিতে পারি তাহলে তোমাদের কি সমস্যা আছে। আমি বলছি হ্যাঁ তাহলে দিয়ে দিন আমার দিকে। দিয়ে আমার দিকে একটা জায়গা দেখালো 2 বিঘা, দিয়ে সেইখানে মিনির সুবিধা করে দিচ্ছে নি, কোনো কিছু করছে না। আমরা কোনো কিছু করতেও তো পারছি না। আমাদের একটা দাগ নম্বরে 18 একর জমি দিয়েছে। কেন? আমাদের এখানে এটা যে প্রজেক্টটা হচ্ছে সেটা অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে, মানে সাবসিডাইজ প্রজেক্ট। যখন আমরা স্টার্ট করি তার কিছুক্ষণ পর দেখি যে কিছু টুকিটাকি লোকাল অবজেকশন আসতে শুরু করলো। সবাই না, এখানে আমরা প্রচুর গ্রামবাসী আমাদের সাথে আছে, তারা চায় যে এখানে একটা কিছু হোক। আমরা ডিএম এর কাছে সব কাগজপত্র পাঠাই, যা যা আমাদের গভর্নমেন্ট পেপারস আছে সবকিছু পাঠানোর পর উইথ অল দেয়ার পারমিশনই আমরা এখানে, এবং এখানে যখন কাজ শুরু হয় তার নোটিফিকেশন আমরা বিডিওকে দিই যে আমরা কাজ শুরু করলাম। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, এখানেই রয়েছে উড়াশাই গ্রাম পঞ্চায়েতের গড়বেড়িয়া। মাটি সৃষ্টি প্রকল্প থেকে 2021 সালে এই এলাকার 30 জন মহিলাকে জমি দেওয়া হয়। মোট 7 বিঘা জমি। প্রথম বছর চাষও করেন, পরের বছর থেকেই বিপত্তি।
অভিযোগ, একটি বেসরকারি সংস্থা ওই এলাকাতেই 18 একর জমি লিজ নেয়। ওই জমি লিজ দেয় গড়বেতা পঞ্চায়েত সমিতি। অভিযোগ, লিজ দেওয়া জমির মধ্যে রয়েছে সরকারি প্রকল্পে দেওয়া 7 বিঘা জমিও। এর জেরে চাষ করতে পারছে না স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জমি ফেরত চেয়ে তারা বিডিওর দ্বারস্থ হয়েছেন। আমাদের সামনের সপ্তাহে যাওয়ার কথা আছে। ওই যেটা মাটির সৃষ্টি প্রকল্প, ওর পাশে জায়গা আছে, আমার জায়গাটাতে দেবো বলে দিচ্ছি। ওনারা একটা লিখিত আবেদন করেছে বিডিও সাহেবকে। হ্যাঁ, আমার সেইটা, আমাদের কালকে একটা মিটিং আছে, আমাদের কাল মিটিং বসছে, তারপরে 5 মিনিটস কমিটি দিয়ে এটা আমরা সমাধান লাগবো একবার লাগবো, সব যাচ্ছে ব্যবস্থা। এটা যেহেতু এই মুহূর্তে পঞ্চায়েত সমিতির বিচারাধীন, আমি এই মুহূর্তে এখানে মন্তব্য করতে পারছি না। তবে আমরা জিনিসটা দেখছি এবং ওই সংশ্লিষ্ট সংস্থার সাথে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে আমরা যা পদক্ষেপ নেওয়া নিচ্ছি। না, আমার সাইন নেই, আগের বিডিও সাহেবের সাইন ছিল, ঠিক আছে, সেইটা ওনারা হয়তো মেনশন করতে ভুলে গেছেন। আমরা পুরো জিনিসটা খতিয়ে দেখি। এই জমিটি বর্তমানে রয়েছে একটি বেসরকারি কোম্পানির হাতে পঞ্চায়েত সমিতির তরফে। সেই কোম্পানিকে 30 বছরের লিজ দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। কবে সেই জমি ফেরত পাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, সেদিকেই তাকিয়ে তারা। গড়বেতা থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।